সেই গৈবল্সীয় নীতির যে নীতিতে তারা চলছে এবং যে ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রেস হোক খবর সেন্সার করা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস সেরকম একটা জিগির তুলতে যে ওরা যেখানে হিন্দুদের উপর অত্যাচার করেছে সেই প্রতিশোধ আপনারা যেখানে যেখানে সংখ্যা করবেন সেখানে নিয়ে, তাহলে আমি বুঝতাম যে উনি একটা রাজদ্রোহ করছেন, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছেন। নিজের অধিকার যেটা, আমি এই দেশের সংখ্যালঘু বলে করে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মতো সমান অধিকার নিয়ে আমি বাঁচার আগ্রহ রাখি। যে হ্যাঁ, আমি ভয় করছি যে যে অবস্থাতে পৌঁছে গেছে আমার এক ডাকে যেরকমভাবে লোক তাদের মানবাধিকারের যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে তাদেরকে বেরিয়ে এসছে এবং দিকে দিকে এই আন্দোলনের স্থিতিতে ছড়িয়ে পড়ছে। এটি কিন্তু মানে ওরা এটিকে একদম মানে মাথার থেকে বিনাশ করতে চাইবে, এটি কিন্তু আমি ভাবছি। তুমি আমার পতাকা যদি পতাকাকে অপমান করো, তার উপর যদি তুমি তাকে পদদলিত করো, তাকে তুমি তোমার শৌচালয়ে যদি সেই পতাকাকে রাখো, তার ইকুয়াল অপোজিট রিয়াকশন এদিকেও হবে না, সারা বিশ্বে। নমস্কার, আজকে আমরা ভিএসকে দক্ষিণবঙ্গতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি উদ্ভব হয়েছে এই মুহূর্তে, বাংলাদেশের যে অবস্থা, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট অবনতি হয়েছে আপনারা জানেন, এবং ভারতের সঙ্গে যে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ছিল সেখানেও কিছু সমস্যা দেখা দিয়েছে। এছাড়া বাংলাদেশে যে আজকের দিনে অরাজকতা চলছে, সেই অরাজকতায় হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় কিভাবে নিপীড়িত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করব। নমস্কার, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ভিএসকে দক্ষিণবঙ্গতে। সঙ্গে আছে অরিন্দম রায়। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব মূলত সেটা হচ্ছে বাংলাদেশ। এখন খুব চর্চিত বিষয় সেটা। অরিন্দম, তুমি আমায় প্রথম যে প্রশ্নটার উত্তর দেবে সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের অবস্থা কীরকম? বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভালো নয়। যখন রাজরোষ সাধারণ সমাজের উপর নেমে আসে সেই সময় মানুষ বড় অসহায় হয়ে থাকে। বাংলাদেশে এখন এই অবস্থাই হয়েছে যে রাষ্ট্র সমর্থিত যে উগ্রপন্থা, বাঙালি মানে ওপার বাংলা যে হিন্দুরা রয়েছে তারা তার পুরোপুরি যে কামানের সামনে বা বন্দুকের সামনে এসে তাদের দাঁড়াবার উপায় হয়েছে। এটা যদি এরকম হতো যে খালি কিছু একটা জনগণের ফ্র্যাকশন, সেখানে আমরা সবাই জানি মুসলমানরা সেখানে সংখ্যাগুরু, প্রায় 90%-এর 92%-এর কাছাকাছি, 92% কাছাকাছি রয়েছে। সেখানে তারা যদি একতরফা মারতো তাহলে পরে সেটা একটা ব্যাপার হতো। কিন্তু এখানে অত্যাচার, শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করা, নারী ধর্ষণ এবং নারীদের উপর অন্যান্য নিগ্রহ, বাড়িঘরে আগুন জ্বালানো এবং সর্বোপরি একটা ভয়ের আবহাওয়া সৃষ্টি করে তারা এই ব্যাপারটিকে পুরোপুরি কন্ট্রোল করতে চাইছে। এবং এটা বাঙালি হিন্দুদের জন্য, এবং খালি হিন্দুই নয়, অন্যান্য বৌদ্ধ বা খ্রিস্টান যে মাইনরিটি আছে প্রত্যেকের জন্যই অত্যন্ত খারাপ। তো তোমার মতে এই মুহূর্তে তাদের কাছে প্রধান চ্যালেঞ্জগুলো কী কী? এই যে তোমাকে একটু আগে বললাম যে যদি কোনো সাধারণ লোক একজন আরেকজনের উপর মানে গোষ্ঠীর উপর আক্রমণ করে এবং অন্য গোষ্ঠীর থেকে তার কিছু প্রতিবাদ হয়, সেটা একরকম ব্যাপার। কিন্তু সবার থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে রাষ্ট্রযন্ত্র এই যারা অত্যাচার করছে তাদের উপর পুরোপুরি তাদেরকে ইন্ধন যোগাচ্ছে। তো এই অবস্থাতে যা করণীয় সেটা হচ্ছে নিজের জান প্রাণ মানে সুরক্ষা করা এবং যত সম্ভব পারা যায় এই আন্দোলনকে একতাবদ্ধ করা এবং এই আন্দোলনকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া।
এটি হচ্ছে প্রথম। আর যে বিশ্ব দরবারের যে যে জায়গাগুলি রয়েছে বিশ্ব দরবারে এই ঘটনা কীরকমভাবে হচ্ছে তার একটি পুরোপুরি ডকুমেন্টেশন সহ, ডকুমেন্টেশন মানে এই নয় যে কেউ কিছু লিখলাম ফেসবুক বা টুইটারে আমি কিছু একটা পোস্ট করলাম, সেটা নয়। যেখানে এরকম নিগ্রহ ঘটছে সেখানকার ভিডিও ফুটেজ বা তার টাইম স্ট্যাম্প দিয়ে অবশ্যই, কারণ কোনো ভিডিও ফুটেজ যদি কোনো সময় কোনো খবরের সাপেক্ষে দেখা যায় তাহলে পরে এটার উপর আঙ্গুল উঠতে পারে যে আগের কোনো ঘটনাকে এখানে দেখানো হচ্ছে। সুতরাং যে ভিডিও হচ্ছে সেই ভিডিওগুলি ঠিকঠাক করে টাইম স্ট্যাম্প দিয়ে ভিডিও ছোট ছোট তোলা এবং সেগুলির ছোট ছোট 2 লাইন 5 লাইনের তার বিবরণ লিখে সেগুলোকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া। বাংলাদেশে এর মধ্যে অলরেডি যে আমাদের প্রেস রয়েছে, প্রেসের উপর দমননীতি নেমে এসছে। কোনো প্রেস তারা কিছু ছাপাতে পারছে না, রাষ্ট্র যা ছাপাতে বলছে এটি জার্মানিতে গোয়েবলসীয় যে নীতি, সেই নীতি মোহাম্মদ ইউনূস এবং তার যে জামাত, তার যে সাঙ্গপাঙ্গরা, তারা এটিকে পুরোপুরি সেই গোয়েবলসীয় নীতির যে নীতিতে তারা চলছে এবং যে ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রেস হোক খবর সেন্সর করা হচ্ছে। কোনো কোনো জায়গায় যদি দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তারা যদি কিছু কিছু খবর করছে তাদের উপর দমননীতি নেমে আসছে, মানে সেখানেই দাঙ্গাবাজরা তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে কেন এরকম খবর করা হচ্ছে। সুতরাং এই খবর যদি বাংলাদেশের মধ্যে থেকে প্রচার করা না সম্ভব হয় তাহলে পরে সারা বিশ্বের প্রেসের কাছে এই খবরের ছোট ছোট যে প্রমাণগুলি এগুলি যাওয়া উচিত এবং এই খবরগুলি যে বাংলাদেশের যে মাইনরিটি বা সংখ্যালঘুরা বিশেষত হিন্দু তারা কতটা অসহায়ভাবে রয়েছে এটিকে দুনিয়ার দরবারে যতটা সম্ভব বেশি বেশি করে তুলে ধরা উচিত বলে আমি মনে করি। চিন্ময় কৃষ্ণ দাস এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে চর্চিত ব্যক্তি এবং হিন্দুদের উনি একজন এই মুহূর্তে হিন্দুদের নেতা। উনি কিভাবে এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন সেই ব্যাপারে যদি কিছু বলো। দেখো, চিন্ময় কৃষ্ণ দাস এমন কিছু বলেননি যেটি প্রচণ্ড অপরাধপ্রবণ উনি কোনো কথা বলে ফেলেছেন। উনি এর জবাব চেয়েছিলেন যে মাইনরিটির উপর বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মেজরিটি বা সংখ্যাগুরু সম্প্রদায় তাদের যে আক্রমণ নেমে এসছে, এই আক্রমণ কেন নেমে এসেছে এবং এই আক্রমণকে যত শীঘ্র সম্ভব রাষ্ট্রযন্ত্র যে আছে তাকে কন্ট্রোল করে তাকে নিয়ন্ত্রণে এনে তাদেরকে যাতে শান্তিপূর্ণ পূর্বতর শান্তিপূর্ণ যে সদ্ভাবনা সবার মধ্যে ছিল সেই জিনিস যাতে ফিরে আসে, উনি কিন্তু সেই ডিমান্ডই করেছিলেন। উনি কিন্তু বলেননি যে ওরা আমাদেরকে মারছে মানে আমরা ওদেরকে গিয়ে মারবো। দেখো, একটা বড় দেশ, তার এতগুলো জেলা, সব জায়গাতে কোনো কোনো চট্টগ্রাম বা রংপুরের নাম আমরা বারবার শুনছি। চট্টগ্রাম এবং রংপুরে কিন্তু হিন্দু প্রায় গোটা বাংলাদেশের 7% কাছাকাছি, 7 থেকে হয়তো একটু উপরে 7.2% হিন্দু জনতার ঘনত্ব রয়েছে। এই রংপুর এবং চট্টগ্রামের কিছু কিছু জায়গায় কিন্তু এটি কোনো কোনো জায়গায় 14-15 বা কোনো কোনো জায়গায় 20% পর্যন্ত এটি রয়েছে। তো সেখানে যদি চিন্ময় কৃষ্ণ দাস এরকম একটা জিগির তুলতেন যে ওরা যেখানে হিন্দুদের উপর অত্যাচার করেছে সেই প্রতিশোধ আপনারা যেখানে যেখানে সংখ্যাগুরু সেখানে নিন, তাহলে আমি বুঝতাম যে উনি একটা রাজদ্রোহ করছেন, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছেন। নিজের অধিকার যেটা, আমি এই দেশের সংখ্যালঘু হলে পরে আমি সংখ্যাগুরু সম্প্রদায়ের মতো সমান অধিকার নিয়ে আমি বাঁচার আগ্রহ রাখি, এইটি যদি কেউ যদি এইটি ডিমান্ড করেন, এই জিনিসটা তো আমি মনে করি না যে এটা কিছু খারাপ। মানে যেখানে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, অত্যাচার মানে যদি হাতে মার তাও সহ্য করা যায়, হাতে ভাতে মানে ব্যবসায়ীরা যেখানে দোকান খুলছেন তারা হিন্দু হওয়ার অপরাধে তাদের দোকানপাট লুট করা হচ্ছে, সেখানে তাদেরকে জঘন্যভাবে তাদেরকে নিগ্রহ করা হচ্ছে, রক্তাক্ত হয়ে কেউ কেউ ফেরত আসছেন। যে হিন্দুদেরকে কোনো বিনা দোষে বা কোনো রকম কেস বা এফআইআর রেজিস্টার না করে হিন্দুদেরকে তুলে নিয়ে কারাগারে বন্ধ করা হচ্ছে, তাদের হয়ে কোনো উকিল লড়তে পারবে না, ঠিক আছে? যারা যারা তাদের হয়ে
আদালতে দাঁড়াতে যাচ্ছে সেসব উকিলদের মারধর করা হচ্ছে। আজকেই দেখো না, এরকম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের কেস, আজকে জামিনের কেস মুভ হওয়ার কথা ছিল, একটি উকিল কেউ দাঁড়াতে পারেনি। যে প্রধান এক হিন্দু উকিল ছিলেন তাকে বিভৎসভাবে মারধর করে তিনিও এখন আইসিইউতে পড়ে রয়েছেন। তো এই যে দমন নীতি, এই ভয়ের যে একটা আবহ, এই ভয়ের আবহ যদি চলতে থাকে তাহলে তো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রত্যেকের। তো এই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায় সেই আক্রমণের মানে একমাত্র দিশা হিসাবে কাজ করছে। এই জিনিসটা নিয়ে কেউ যদি প্রশ্ন করে সেটাই তার অপরাধ হয়ে যায় এবং তাকে কোনো রকম কেস না দিয়ে তাকে যদি জেলে ঢুকিয়ে দেওয়া যায়, এটি তো অত্যন্ত আনসার্টেন, মানে এরকম হওয়া উচিত ছিল না। আচ্ছা, ওনার চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি নিয়ে যদি একটু বিস্তারিত কিছু বলো। দেখো, চিন্ময় কৃষ্ণ প্রভুর যে গ্রেপ্তারি যেদিন হয়েছে, এই গ্রেপ্তারিটি উনি মনে মনে হয়তো ভাবছিলেন যে এই গ্রেপ্তারি হওয়ার আছে, কারণ তার গ্রেপ্তারির মনে হয় 2 দিন আগে উনি কলকাতার একটি বৈদ্যুতিন মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তো সেখানকার যে সাংবাদিক ছিলেন, সেই সাংবাদিক কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করেছিলেন যে আপনি কি ভয় করছেন। উনি কিন্তু তখন স্পষ্টভাবে উনি তার ইঙ্গিত দিয়েছিলেন যে হ্যাঁ, আমি ভয় করছি, যে অবস্থাতে পৌঁছে গেছে, আমার এক ডাকে যেরকমভাবে লোক তাদের মানবাধিকারের যে অধিকারবোধগুলো আছে সেগুলো নিয়ে তারা যে বেরিয়ে এসছে, এবং দিকে দিকে এই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে, এটি কিন্তু মানে ওরা এটিকে একদম মানে মাথার থেকে বিনাশ করতে চাইবে, এটি কিন্তু আমি ভাবছি। হরে কৃষ্ণ। সুপ্রিয় দেশবাসী এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমার প্রিয় মায়েরা, উদ্দেশ্যে আমি আমার একটু বক্তব্য প্রকাশ করতে চাই। আমি আজকে রাত্রের খবর পেলাম, রাত্রে 12টার পরে, অর্থাৎ দিবাগত রাত 31 তারিখ প্রথম প্রহরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, যে জাতীয় পতাকা অবমাননা। এবং তারপরে উনি একটি কথা বলেছিলেন যে আমার যাই হোক না কেন, এই আন্দোলনের যেন আগুন না নেবে, এই আন্দোলন যেন চলতে থাকে। তো উনি মনে মনে ভাবছিলেন যে ওনার গ্রেপ্তার হওয়ার আছেই। এবার চট্টগ্রামে আদালতের ওখানে উনি গিয়েছিলেন সেদিন, এবং চূড়ান্ত একটি চারদিকে গোলমালের সৃষ্টি করে ওনাকে ওখান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ছিলই, কারণ সবলের উপর দুর্বলের অত্যাচার যখন চলে, দুর্বলের প্রতিরোধ কাজ করে না। সেইখানে একজন আইনজীবী, সে মুসলিম ধর্মাবলম্বী আইনজীবী, সে কোনোভাবে সে মারা যায়, ঠিক আছে। এবং সেই মারা যাওয়ার এই যে কেসের চার্জশিটে এই প্রত্যেকটা জিনিসের জন্য চিন্ময় কৃষ্ণ প্রভু এবং তার যে কাছাকাছি যারা ছিলেন তাদেরকে বলা হয়েছে যে এরাই এই ইয়ের পিছনে দায়ী, এইসব ঘটনা প্রবাহের পিছনে। তো উনার এখন যে কেসটা, যদিও ওয়াটার টাইট একদমই নয়, এই কেস হচ্ছে অত্যন্ত ফলস গ্রাউন্ডের উপর বানানো একটি কেস। এই কেস যদি ঠিকঠাক করে উকিলরা যদি সবাই জবাব করে, 3 মিনিট দাঁড়াবার কথা নয়, ওনার জামিন হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন যে অবস্থা, উকিল দাঁড়াতে দিচ্ছে না, উকিল নেই, উনাকে যে ডিফেন্ড করবে সেই উকিল নেই বলে এই কেসের ডেট তারিখ আরও পিছিয়ে গেল, 1 মাস পিছিয়ে গেল। ওনাকে এখন জেলের মধ্যে থাকতে হবে। এবং আরও একটা অদ্ভুত ব্যাপার কি জানো, ওনাকে জেলের মধ্যে অত্যাচার করা হচ্ছে, হয়তো দৈহিকভাবে অত্যাচার করছে না, ওনাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। মানসিকভাবে অত্যাচার কীরকম, খেতে দেওয়া হচ্ছে না, সারাদিন ধরে বসিয়ে রাখা হচ্ছে। উনি কিছু কিছু ওষুধ খান, ওনার কিছু শারীরিক সমস্যা রয়েছে, তার জন্য সেই ওষুধ ওনাকে খেতে দেওয়া হচ্ছে না। উনার জন্য বাইরের থেকে নিরামিষ খাবার নিয়ে যে ভক্তরা আসছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কোনো রকম কারণ ছাড়া। যা চলছে এই জিনিস চলতে পারে না, এই জিনিস অদ্ভুত রকম চলছে, মানে আমি জানি না। এবং আরেকটি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যখনই এটা নিয়ে বাইরের দুনিয়া থেকে কেউ প্রশ্ন করছে, তারা বলছে যে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, এটাতে আপনারা নাক গলাবেন না, ঠিক আছে। তো এ এক অদ্ভুত মানে কমেডি সিনেমা চলছে মনে হচ্ছে। কিন্তু চিন্তা এখানেও নয়, চিন্তা
অন্য জায়গায়। আমি পার্সোনালি হয়তো কিছুই হবে না, কিন্তু আমাদের তো আমরা ঘরপোড়া গরু, আমাদের সিঁদুর মেঘ দেখলে আমরা ডরাই, কারণ আমাদেরও পূর্বপুরুষ যখন 46, 50, 60, 71 এইসব সময় যখন বাংলাদেশ থেকে মাস তাদের যখন এই মাইগ্রেশন হয়েছিল, তারা শরণার্থী হয়ে এখানে যখন এসছিলেন, তখন তারা যা যা ভোগ করেছিলেন এখনও আজকের যুগে হিন্দু সমাজ ঠিক একই জিনিস ভোগ করছে। মানে এটি কিন্তু একটি স্ক্রিপ্ট, একই স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্ট তখন লেখা হয়েছিল এখনও সেই স্ক্রিপ্টের উপর এনাক্ট করা হচ্ছে, তাকে যেটা বলে তার উপরেই অভিনয় চলছে। তো তখনকার থেকে আজকে প্রায় 70 বছরের কাছাকাছি হয়ে গেছে, আমি যদি বলি 75 বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতা, 46-এর দাঙ্গার পর থেকে। এই 75 বছরে সেই স্ক্রিপ্ট কিন্তু একটুও চেঞ্জ হয়নি, একটুও বদল হয়নি। তো যেটা আমি ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে পার্সোনালি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা কোনো জায়গা থেকে আমি শুনিনি বা কোনো ইন্ডিকেশন আমার কাছে নেই। পাকিস্তানে মনে আছে আমাদের যে সরবজিৎ সিং ছিলেন, ঠিক আছে, তার উপর যা হয়েছিল, আমি ভগবান না করুন এখানে যারা কয়েদিদের মধ্যে, সাধারণ কয়েদিদের সাথে চিন্ময়কৃষ্ণ প্রভুকে থাকতে দেওয়া হচ্ছে, উনারও যদি যান প্রাণের যদি কিছু তার উপর যদি টার্গেট হন উনি, আমি কিন্তু একটু আশ্চর্য হব না। এবং ভারত এবং অন্যান্য যেসব দেশ যেখানে অলরেডি বাংলাদেশের এই কুকীর্তি, ইউনিশ সরকার এবং তাদের কিছু তৌহিদি জনতা, তাদের যে ফান্ডামেন্টাল এবং প্রচণ্ড যে মৌলবাদী জনতা, তাদের যে অ্যাকশান চলছে, এই খবরগুলি এতদিনে পৌঁছে গেছে তাদের কাছে। যদি ঠিকঠাক করে প্রেশার আন্তর্জাতিক মহলে যদি ঠিকঠাক করে চাপ সৃষ্টি না করা যায়, তাহলে কিন্তু ওনার ক্ষতি হয়ে যেতে পারে। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রক বা আমেরিকার যে গভর্নমেন্ট এখন রয়েছে বা ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে যেখানে এই খবর পৌঁছেছে, তাদের কিন্তু বাংলাদেশের ইউনিট সরকারের উপর চাপ সৃষ্টি করা উচিত যে উনি ঠিক আছে জেলে ঢুকিয়ে রেখেছে ওনাকে, ঠিক আছে কোনো রকম কেস না দিয়েই, কিন্তু ওনার যেন যান প্রাণের কোনো হানি না হয়। শুনেছি ওনাকে নাকি গ্রেপ্তারও করা হয়েছে ওয়ারেন্ট ছাড়াই। হ্যাঁ, এইটি আমি মিস করে গেছিলাম, কোনো রকম ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা হয়েছে। যখন এটি নিয়ে প্রশ্ন করা হয়েছে যে ওনাকে কি দোষে, কি অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, ওরা বলেছে যে আমরা আমাদের এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছিলেন উনি, ঠিক আছে, এর জন্য প্ররাটা কোনো এফআইআর করার দরকার হয় না। যদি প্রশাসন মনে করে যে কেউ ঝামেলার সৃষ্টি করছে, তাকে আমরা যে কোনো সময় এফআইআর ছাড়া, ওয়ারেন্ট ছাড়া আমরা তুলে নিতে পারি, ঠিক আছে, ওনাকে তাই করা হয়েছে। কিন্তু একটা বিশাল জনতা নিয়ে উনি গেছেন, যা হচ্ছে সবার সামনে হচ্ছে, সেই অবস্থাতে উনি এমন কি করলেন যে ওনাকে গ্রেপ্তার করার মতো পরিস্থিতি তৈরি হলো। আমি তোমাকে বারবার বলছি, আগেও বলেছি, এখনও বলছি, ফার্স চলছে, বিচারের নামে প্রহসন চলছে, ঠিক আছে, বিচারের বাণী এখানে নীরবে নিভৃতে কাঁদছে। ওনার বিরুদ্ধে দেশদ্রোহিতার চার্জ জানা হয়েছে। দেশদ্রোহী হিসেবে চিন্ময় কৃষ্ণপ্রভু কিভাবে ওনাকে প্রজেক্ট করা যেতে পারে? উনি কি দেশদ্রোহী হওয়ার মতন কোনো কাজ করেছেন? দেখো, ব্যাপার হচ্ছে যে উনি তো বাংলাদেশের, যদি আমরা আইন দেখি, তাদের যে সংবিধান দেখি, তাতে একটি সেডিশন বা ধর্মদ্রোহের একটি ধারা রয়েছে, ঠিক আছে, এটি যে কোনো ইসলামিক কান্ট্রিতেই পাওয়া যায়, ধর্মদ্রোহের, পাকিস্তানেও রয়েছে। ধর্মদ্রোহ কাকে বলে? আমার উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। আমি তো তোমার ধর্মকে কিছু বলছি না, তোমার ধর্ম তোমার জায়গায় রয়েছে, আমার ধর্ম আমার জায়গায়। আমি খালি তোমার ধর্মানুসারী নই, তার জন্য তুমি আমার গলা টিপে ধরছো, ঠিক আছে, এই জিনিসটা যে আমি কি প্রতিবাদ করার আমার ব্যাপার নেই? মানবতা বলে কি কিছু ব্যাপার নেই? তুমি আমাকে পছন্দ করো না, আমাকে দেখতে খারাপ, আমি মাথায় চুল কামিয়ে রাখি, ঠিক আছে, তোমার মনে হচ্ছে আমি মূর্তি পুজো করি, আমি, ওরা বলে বুধ পরস্তি, ঠিক আছে, মূর্তি পুজো করি, আমি প্যাগান, ঠিক আছে, এই জন্যই তুমি আমাকে ঘৃণা করতে পারো না, বা আমাকে কারাগারের মধ্যে তুমি ফেলে দিয়ে তুমি নিষ্পেষণ করতে পারো না। দেশদ্রোহ আর ধর্মদ্রোহকে এক করলে হবে? আর ধর্মদ্রোহ উনি কিছু করেননি, উনি খালি নিজের অধিকারগুলিকে উনি বলতে চেয়েছিলেন যে হিন্দু বা মাইনরিটি হিসাবে আমাদের যা যা অধিকার রয়েছে, এই অধিকারগুলো, আমরাও মানুষ, ঠিক আছে, আমাদেরকে মানুষের মতো ট্রিট করুন। এই যে কোনো সময় একটা কিছু ঝামেলা হবে, আর এই মৌলবাদী মুসলিম জনতা তারা কাতারে কাতারে বেরিয়ে খালি আমার উপর নয়, আমার পরিবার,
আমার 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 ছোট ছোট বাচ্চা, আমার মেয়ে, ঘরের সবার উপর, আমি যে ব্যবসা করি সব কিছুর উপর তারা ঝাঁপিয়ে পড়বে, এবং শেষ পর্যন্ত তাদের যে মূল লক্ষ্য হচ্ছে আমি তাদের এই জায়গায়, যে জায়গায় যেটুকু ভিটে মাটি নিয়ে আমি থাকি, এই ভিটে মাটি থেকে সে আমাকে উৎখাত করবে, উৎখাত করে সে চায় যে আমি ভারতে চলে আসি, তাতে এই ভিটে মাটি যে উৎখাত করেছে এনিমি প্রপার্টি হিসাবে তারা দখল করতে পারে। তো এইটার যদি কেউ প্রতিবাদ করে সেটা দেশদ্রোহ হয়ে গেল না ধর্মদ্রোহ হলো? তুমি আমাকে এটা বোঝাও তো, ধর্মদ্রোহ না দেশদ্রোহ সেটা? এবার কাউকে যদি, আমার মনে পড়ে যাচ্ছে একটা ঘটনা, আমি গাড়ি চালিয়ে NH6 দিয়ে কোনো জায়গাতে যাচ্ছিলাম, তো সেখানে একটি ছোট্ট সামনে তোমার ছাগলছানা আমার গাড়ির সামনে চলে এসেছিল। সেই ছাগলছানাটি একটু ছোট্ট করে পেছনের দিকে একটু গাড়ির বনেটে টাচ করে যায়। তারপর যা হয় আর কি, গ্রামবাসীরা বেরিয়ে আমার গাড়িকে ঘিরে ধরে এবং সেখানে পুলিশও চলে আসে। সেখানে পুলিশ এসে বুঝতে পারছে এটা কোনো কেসই নয়, কারণ ছাগলছানা মারা যায়নি, ঠিক আছে, ছাগলছানা একটু সাময়িকভাবে হতচকিত হয়ে রাস্তায় বসে পড়েছিল, আবার সে লাফিয়ে বেড়াচ্ছে। যখন পুলিশ এসছে, সে আমার কাগজপত্র দেখলো, ঠিক আছে, কাগজপত্র সব ঠিক আছে, সে আমার লাইসেন্স দেখলো, লাইসেন্স সব ঠিক আছে। আমাকে লাস্টে কি বলছেন জানো সেই পুলিশ ইন্সপেক্টর, আই মাস্ট গিভ ইউ এ কেস, আমি তোমাকে একটা কেস দেবই। এই কীরকম কথা? আমি কিছু করলাম না তাও আই মাস্ট গিভ ইউ এ কেস। এখন তো এই চিন্ময় কৃষ্ণ প্রভুর যে উপরে যে অবস্থা হয়েছে, উনি যা করছেন সেটাতে বাংলাদেশ ইউনিট সরকার বা প্রশাসন তারা বলছে যে আই মাস্ট গিভ ইউ এ কেস। এটা হোক দেশদ্রোহ। আমি একদম আশ্চর্য হব না যদি কদিন বাদে নারী নির্যাতন, ধর্ষণ এসবের কেসও ওনার উপর আস্তে আস্তে আসে, মিথ্যে মামলা, কারণ পুরোটাই মিথ্যের ভিত্তির উপর দাঁড়িয়ে। সামথিং মাল্টিপ্লাইড বাই 0 ইজ 0 অলওয়েজ, ঠিক আছে? তুমি 100টা ধারা দিয়ে দাও, তাহলে পরেও সত্যি সত্যি থাকে, মিথ্যে মিথ্যে থাকে। পুরোটাই যদি মিথ্যের ভিত্তির উপর তৈরি হয় তাহলে কি করার আছে? তাহলে কিছু করবেন। আচ্ছা, এই গ্রেপ্তারির পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে বলে? হ্যাঁ, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন, খুব ভালো কোশ্চেন করেছো। গ্রেফতারির পিছনে একটাই বড় উদ্দেশ্য হচ্ছে, একটু আমাকে পিছনে যেতে হবে ইতিহাসে। চৈতন্য মহাপ্রভু সময়, চৈতন্য মহাপ্রভু কে মুসলিম সমাজ, হুসেন শাহ তখন বাংলাতে রাজত্ব করছেন। হুসেন শাহ ডিপ স্টেট কিছু ছিল, ডিপ স্টেট আমরা কথাটা ইউজ করি, ডিপ স্টেট এখানেও ইউজ করি। তার কিছু সুবেদার মনসবদার ছিল। যখন উনি দেখছেন যে চৈতন্য মহাপ্রভু এই টোলে তার যে শিষ্যরা বেরোচ্ছে, তারা গান গেয়ে গেয়ে, ঠিক আছে, এবং সবার মধ্যে, পরিবার সমাজের মধ্যে মিলে গিয়ে আস্তে 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 নিজেদের যে দাবি দাওয়া এগুলোকে খুব বেশি বেশি করে পেশ করতে শুরু করেছে, তখন উনি চৈতন্য মহাপ্রভুর টোলে পৌঁছে ওনাকে চমকাতে আসেন যে আপনি এটা যা করছেন আমরা কিন্তু সব কিছু বন্ধ করে দেবো, ঠিক আছে। চৈতন্য মহাপ্রভু হয়তো জানো, চৈতন্য মহাপ্রভু কিন্তু খালি গান বাজনা করতেন না, উনি অত্যন্ত নিজে শক্তিশালী পুরুষ ছিলেন, ঠিক আছে, লম্বাও ছিলেন প্রচুর, অত্যন্ত গৌরবর্ণ, দেখতে সুন্দর এবং গাইড ছিল না। উনি কিন্তু উনার শিষ্য বা এদের পারিষদ তাদেরকে নিয়ে উনি বলেন যে এই যে আমাদের উপর অত্যাচার করতে আসছে, আজকে যদি আমরা প্রতিবাদ না করি আমরা কিন্তু আস্তে আস্তে এই প্রতিবাদের ধারা প্রত্যেক দিন করেই একটু একটু করে বাড়তে থাকবে। এবং সেই কনসেপ্টে ইসকনের একটা ব্যাপার রয়েছে, ইসকনের একটা আন্তর্জাতিক একটা প্রেজেন্স রয়েছে। যে আমাদের ইসকনের যে প্রতিষ্ঠাতা প্রভুপাদ মহারাজ কিন্তু এই বৈষ্ণব ধর্মের যে শিক্ষাটা, এই শিক্ষাটা মানে প্রেমভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে থেকে নিজের অনুগামী অনুসারী তৈরি করে নিজেদের গলার জোর সেটিকে অত্যন্ত বলিষ্ঠভাবে সমাজের সামনে প্রকাশ করা, উনি এই কথাটাই বলেছিলেন, ঠিক আছে। এবং সেই যে ফান্ডামেন্টাল আজকে আমেরিকা, রাশিয়া, বিশেষত আফ্রিকান কান্ট্রি, বাংলাদেশ সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। তো যদিও এই চিন্ময় মহারাজ উনি ইসকনের সাথে এখন ডাইরেক্টলি ওনার কোনো লিঙ্কেজ নেই, কারণ কিছুদিন আগে ওনাদের কিছু কিভাবে কার্যপদ্ধতি হবে এটা নিয়ে
চিন্ময় মহারাজ ওখান থেকে বেরিয়ে এসেছেন ইসকন থেকে। কিন্তু এই যে ওনার যে বেস, এই বেসিসে উনি লোক জড়ো করা, যে নিজের উপর অত্যাচার নেমে এসছে, সেই অত্যাচারগুলোকে বেশি বেশি করে বলা, প্রেম ভাব এবং সঙ্গীত দিয়ে সবার মধ্যে ছড়িয়ে পড়া, নিজের আওয়াজটাকে একস্বরে তোলা, এই জিনিস তো আস্তে আস্তে স্ফুলিঙ্গের জন্ম দেয়। ঠিক আছে, এবং তাই হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু করে এটি রংপুর, গোপালগঞ্জ, কুমিল্লাতে কিছু কিছু জায়গায়, যশোর, দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশ ব্যাপী এই আন্দোলন স্ফুলিঙ্গের মতো, একটা স্ফুলিঙ্গ থেকে যা তৈরি হয়েছিল, এই আস্তে আস্তে দাবানলের রূপ নিচ্ছে। তো এই যে দাবানল, এই দাবানলকে প্রতিহত করতে গেলে পরে মাথাটাকে আটকানো, ঠিক আছে। এর জন্যই তো আজকে চিন্ময় মহাপ্রভুর উপর এরকমভাবে অত্যাচার করা হচ্ছে, বিনা দোষে কেস দিয়ে তাকে টেনে আনা হচ্ছে বা এইসব করা হচ্ছে। ঠিক আছে, উনি যেটা করেছিলেন, সমাজের এক জাগরণ ঘটাবার চেষ্টা করেছিলেন, এবং মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তার কিছু করার থাকে না, সে কিন্তু দাঁত নখ বের করে, এবং এই জায়গাটাতেই উনি ট্যাপ করে আস্তে 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 নিজের শক্তি বৃদ্ধি করছিলেন। তো এখানে তো উনি মৌলবাদীদের চক্ষুশূল হবেন, সেটা তো নতুন কথা কিছু না, তাই হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এই মুহূর্তে বাংলাদেশের পুরো ঘটনাটা নিয়ে যে সোশ্যাল মিডিয়া বা মানবাধিকার কমিশন, আমাদের ভারতীয় জনতা পার্টি যে আন্দোলনটা সংগঠিত করার চেষ্টা করছে, তার ভবিষ্যৎ কি হতে পারে? এটাও খুব ভালো প্রশ্ন। আমরা নিউটনের ছোটবেলাতে সূত্র পড়েছি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এবার বাংলাদেশে যে এই দমনপীড়নের ডাইরেক্ট নেতৃত্ব দিচ্ছে, এটি তো এতদিনে হয়তো জানা হয়ে গেছে সবার, আনসারুল্লাহ বাংলা, জামায়াতে ইসলাম এবং তৌহিদে ইসলাম, এই তিনটে যে এদের মেন সংগঠন, মূল সংগঠন তারা দিচ্ছে। সংখ্যায় এরা কিন্তু খুব কয়েক হাজারই হবে, 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে। বাংলাদেশের একটা বিশাল জনতা শেখ হাসিনাকে এইভাবে উৎখাত করা, সেটা কিন্তু ভালোভাবে মেনে নেয়নি, বা মোহাম্মদ ইউনূসের যে উড়ে এসে জুড়ে বসা, এই জিনিসটাকে কিন্তু রাজনৈতিক দলগুলো একদম ভালোভাবে নেয়নি। কিন্তু তখন কিছু করার ছিল না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে চেষ্টা করেছিল তারা। তো সুতরাং উনার উপর যে ইনস্ট্রাকশন ছিল আর্মির, শেখ ফখরুজ্জামান, উনি যে বাংলাদেশের জেনারেল এখন, খুব পিন পয়েন্টেড ইনস্ট্রাকশন ছিল যে আগামী 3-4 মাসের মধ্যে নির্বাচন করিয়ে পুরো ব্যাপারটাকে স্টেবিলাইজ করা। এদিকে উনি তো, মোহাম্মদ ইউনূস তো আরও বড় খেলোয়াড়, ঠিক আছে, উনি ডিপ স্টেটের একদম স্টুজ হয়ে, ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে, উনি বাংলাদেশে ডিপ স্টেটের যে দরকার বা যা করার দরকার, উনি আমেরিকান ডিপ স্টেটের হাতের পুতুল হয়ে নাচতে শুরু করলেন। তো এর ফলে কি হলো, এই নাচতে শুরু করার মূল উদ্দেশ্যে উনি কী করলেন, বিএনপি আর জামাতকে উনি কাছে পেতে চাইলেন, কারণ হাসিনার সাথে তো ওনার জমবে না, কারণ হাসিনা ওনাকে উৎখাত করেছিলেন অর্থনৈতিক বিভিন্ন রকম গোলমালের অভিযোগে, উনি হাসিনাকে উৎখাত করেছিলেন, এটি ওনার পার্সোনাল যে গ্রিভান্স ভেন্ডারটা যা হয়েছে সেটাই হয়ে গেছে। এবার কি, হোয়াট নেক্সট? আমার যদি ইচ্ছে হয় আগামী 5-10 বছর আমি গদিতে বসে থাকবো এইভাবে গোলমাল লাগানোর জন্য আমার কি করতে হবে? গোলমাল লাগানোর জন্য আমার ব্রুট ফোর্স, যেটাকে আমরা বলি, একদম মানে উত্তেজিত মৌলবাদী জনতাকে আনলিশ করা। তাতে কি হবে? তাতে করে উনি ভাবছেন, ক্যালকুলেটেড দাবার গেম খেলছেন, উনি ভাবছেন যে দেশে 90% বেশি মুসলমান জনতা, আমি যদি সেখানে মৌলবাদী চিন্তাধারা এবং তাদের যে তোমার এই স্টুজ যারা রয়েছে, যেরকম একজনের নাম হয়তো শুনেছি, জাসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার, সে ড্রেডেড ক্রিমিনাল ছিল এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বহু নেতার উপর সে একদম মানে খুন করার বা সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র সে করেছিল, তাকে জেলে রেখেছিল হাসিনা প্রশাসন, ঠিক আছে। তাকে প্রথমেই চার্জশিট ঠিকঠাক নেই বলে তাকে ছেড়ে দেওয়া হলো, এবং সে আজকে হাসপাতালে বসে বসে সে সেখান থেকে
বড় বড় বক্তৃতা দিয়ে ভারতের বিরুদ্ধে সে আক্রমণ শানাচ্ছে। তো যে প্রশ্নটা তুমি করেছো, এই যে রিয়াকশান, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, যেটা আমি বলছি, তুমি আমার পতাকাকে অপমান করো, তার উপর যদি তুমি তাকে পদদলিত করো, তাকে তুমি তোমার শৌচালয়ে যদি সেই পতাকাকে রাখো, তার ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান কিছুটা এদিকেও হবে বা সারা বিশ্বে সেটা নিয়ে হবে। কারণ যেটা হচ্ছে সবার চোখ বন্ধ করে নেই কেউ। যে অত্যাচার বা এরা হঠাৎ করে জোশে পড়ে এরা ধর্মের বিরুদ্ধতা করতে গিয়ে এরা দেখা যাচ্ছে দেশের বিরুদ্ধতা করতে শুরু করেছে। কোত্থেকে? এখানে ইন্ডিয়ার কি ব্যাপার ছিল বলো? ইন্ডিয়ার যে পতাকা কুয়েটের সামনে এগুলো যে রাখা হচ্ছে, সেটা মারিয়ে ছেলেমেয়েরা ঢুকছে সেখানকার, এটির কি দরকার ছিল? এটি কিন্তু একটা ছোট্ট প্যারাফার্নিলিয়া, মানে যেখান থেকে শুরু হয়েছে তার থেকে আরও মোড় ঘুরে যাওয়া। এবার ওখানের থেকে প্রচুর মেডিকেল ভিসা নিয়ে এখানে চিকিৎসার জন্য লোকে আসে। কোনো জায়গার থেকে দাবি উঠেছে যে এদের পুরো বন্ধ করে দেওয়া হোক, এরা বুঝুক। কিন্তু এটি তুমি ভাবতে পারো, আমি ভাবতে পারি, আমি আরো খারাপ কিছু আমার করতে ইচ্ছা করছে। কিন্তু যখন ভারত দেশ হিসাবে ভাববে, এটির কোনোটিই কিন্তু করা যায় না, মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেরকম একই রকমভাবে ভারত চাইলে পরেই ওখানের যে গণ্ডগোল হচ্ছে সেটিকে কন্ট্রোল করতে কালকেই তার ফৌজকে ঢুকিয়ে দিতে পারে না। কারণ গতবার 71-এর যে যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় থেকে, এখানকার একটি মূল যে বিবর্তন বা যে ডিফারেন্স রয়েছে সেটি হচ্ছে এরা এবার অনেক চালাক হয়ে গেছে। গতবার কি হয়েছিল? গতবার খান সেনা আনলিস্ট হয়েছিল, ওখানে জগন্নাথ হলের ম্যাসাকার হয়েছিল, লাখ লাখ হিন্দু, কিছু মুসলমান যারা বাংলাভাষী মুসলমান, তাদেরকে মারা হয়েছিল। এবার তুমি খেয়াল করে দেখবে এটা কিন্তু কোনো জাতি আন্দোলন, কোনো জাতি, কোনো সমাজ তার উপর করছে না, এটা পুরো ধর্মের আন্দোলন হচ্ছে। ঠিক আছে? তো আমি তবুও বলছি এখনো অবধি কিন্তু সেইভাবে শরণার্থী বর্ডার পেরিয়ে আমাদের ভারতে ঢুকতে শুরু করেনি যে ভারতকে নিজের বর্ডার সিল করতে হবে। বর্ডার সিল না করলে পরে আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সের উপর তারা শরণার্থীরা এসে তার উপর দখল জমাবে। এইটি ছিল 71-এর যুদ্ধের মূল কারণ। এত বেশি অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের কারণে শরণার্থীর ঢল নেমেছিল। এর মধ্যে তিনটি রাজ্য, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সব থেকে বেশি ভুগেছিল শরণার্থী সমস্যায়। তো এই শরণার্থী সমস্যা এবার কিন্তু সেরকম পাশে নেই। লোকে ওখানে অত্যাচার করা হচ্ছে, চূড়ান্ত অত্যাচার করা হচ্ছে। সেই অত্যাচারের কোনো পরিবর্তন হয়নি, অত্যাচার যা তখন হয়েছিল এখনও তাই হয়েছে, এবং সেই এক স্ক্রিপ্টে অত্যাচার চলছে। কিন্তু এবার কি হয়েছে? এবার বাংলাদেশের হিন্দুরা বুঝেছে আমাদের হারাবার কিছু নেই, তারা দাঁতে দাঁত চেপে লড়ছে, এবং তারা তাদের পূর্বপুরুষ যে ভুল করেছিল এদিকে পালিয়ে এসে এরা বুঝতে পারছে যে পালিয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়, তাড়া দিয়ে সমানে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে ভারতের পর ভারতের দিকে তাদের নজর আসবে, এইসব চলতে থাকবে। তো এই যে বাণিজ্য বন্ধ করে দেওয়া বা রুগী আসতে দেব না আমরা, এখানে যেখানে রুগী আসে, ধরো আমার এখানে পিয়ারলেস হসপিটাল আছে, মেডিকা, বিভিন্ন জায়গায় রুগী আসে, তাদের ওখানে গিয়ে হুজ্জতি করব, এগুলি স্পোরাডিকভাবে লোকালি লোকের আবেগ যদি ঠিকঠাক করে কন্ট্রোল না করতে পারে কোনো লোক, ছোট ছোট ফ্রিঞ্জ গ্রুপ গিয়ে এই প্রতিরোধ সেখানে হতে পারে। একটা তো দেখেইছো মনে হয় 3 দিন আগে তোমার ত্রিপুরার যে আগরতলার যে বাংলাদেশ হাই কমিশনারেটে ওখানে লোকে ঢুকে গিয়ে কোনো রকম, মানে ওরা বঙ্গভবনে যা করেছিল সেরকম কিন্তু কিছু করেনি, খালি যেহেতু পতাকার অসম্মান হয়েছিল ওখানকার পতাকা তারা নামানো করিয়েছিল। এটি নিয়েও এখন তোমার এই যে আমাদের যে চ্যানেল হবে, নিউজ চ্যানেল না, যে আমাদের পররাষ্ট্রের যে চ্যানেল থাকে সেই চ্যানেলে বহু আলোচনা হবে। বাংলাদেশ আমাদের ওখানকার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে, ডসিয়ার দেওয়া হয়েছে যে এই হয়েছে না হয়েছে। তো এগুলো চলতে থাকবেই। মাঝখানে একদিন পেট্রাপোল বর্ডারে মনে হয় টোকেন স্ট্রাইক হয়েছে, বাণিজ্য বিনিময় হয়নি। কিন্তু এটাও দেখতে হবে তার সাথে সাথে
এই ধরো এই যে রুগী, মানবিক একটা তার অধিকার হচ্ছে এখানে এসে চিকিৎসা পাওয়া। ওখানে হয়তো কিছু লোক বলছে তোদের চিকিৎসা আমার দরকার নেই, কিন্তু যে রুগীর ফ্যামিলি এখানে আসছে, বিশেষত আমাদের যে ক্যান্সার হসপিটাল আছে টাটার, এইখানে প্রচুর বাংলাদেশের পেশেন্ট আছে। এইখানে কিন্তু একটি তোমার যে কর্মসংস্থান এখানকার লোকেরও তৈরি হয়। ওখানে যারা আসে তাদেরকে যারা খাবার বিক্রি করে, তাদেরকে যারা ভাড়া থাকতে দেয়, এটি একটি কর্মসংস্থানের একটি চেন রয়েছে। এই চেনকে আমি চাইলে কালকেই খণ্ড খণ্ড করে দিতে পারি না। হ্যাঁ, এইটা হবে যেরকম কিছু কিছু ডাক্তার তারা খুব নিজেরা পার্সোনালি এগিয়ে এসে তারা কিছু কিছু তাদের রোগীদের ডুজ অ্যান্ড ডোন্টস তারা করেছেন। যেরকম একজন ডাক্তারবাবুর কথা শুনলাম, উনি ওনার চেম্বারে বড় করে ভারতের পতাকা লাগিয়েছেন। উনি বলেছেন যে যে বাংলাদেশি রোগী এখানে আসবে সে বাংলাদেশি রোগীকে মাথা নিচু করে প্রণাম করে এখানে আসতে হবে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে এগুলো একটা মেসেজ, সোশ্যাল মেসেজ, এগুলো যেতে থাক। কিন্তু এইভাবে মেরে ফেলবো, কেটে ফেলবো, কালকে থেকে সব বন্ধ, এরকমভাবে হয় না। ভারত পাকিস্তানকে যেরকমভাবে এক্সপোজ করে এসছে এতদিন, বাংলাদেশকেও সেভাবে এক্সপোজ করতে হবে, এই একটি জিনিস। আর 2 নম্বর জিনিস হচ্ছে কিছু কিছু ধর্ম সংগঠন বা ধরো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠনগুলি, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, এরা রাস্তায় নেমেছেন। এবং 3-4 দিন আগে তোমার শিয়ালদা থেকে বাংলাদেশের হাই কমিশনারেট অবধি, সোহরাওয়ার্দী অ্যাভিনিউ অবধি খুব বড় মিছিল হয়েছে। সেই দিনে একই দিনে আবার তোমার উত্তরবঙ্গেও বড় সমাবেশ হয়েছে। এই সমাবেশগুলো করে যেতে হবে এবং এতে যে ফোকাস আসবে, বিভিন্ন ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়ার ফোকাস নিয়ে যে কিভাবে এত লোক হঠাৎ করে হ্যামলিনের বাসির মতো রাস্তায় বেরোচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। মানে যেখানে ধোঁয়া উঠেছে ওখানে তো কিছু না কিছু আগুন রয়েছে। এই ব্যাপারটা বেশি বেশি করে আরও এই আন্তর্জাতিক এবং আমাদের ন্যাশনাল লেভেলের যে ডোমেস্টিক যে চ্যানেলগুলো আছে সেগুলোতে খবর বার করে বেশি বেশি করে নয়েজ তৈরি করতে হবে। এই নয়েজ যদি তৈরি না হয় তাহলে কিন্তু আগামী 15 দিনে দেখবে ব্যাপারটা একটা কিছু হয়তো স্টেটমেন্ট দিল, নিউজ বেরিয়ে এসে ব্যাপারটা আবার ঠান্ডা পড়ে গেল, আবার কিন্তু পিছন থেকে চলতে থাকে একদম সেম। মানে এই যে জিনিস 46-ও একই জিনিস হয়েছিল, যখন এখান থেকে গান্ধীজি যাচ্ছেন বা যখন এখান থেকে তোমার বাকি ইন্ডিয়ান ডেলিগেশন যাচ্ছে, ওখানে ওরা ওদের যে সংবাদপত্রের কাটিংগুলো নিয়ে সোহরাওয়ার্দী বলছেন কই কিছু তো হয়নি, কলকাতায় এই রিপোর্ট করেছে, আমাদের এখানে তো কিছু রিপোর্ট হয়নি, কলকাতার রিপোর্টার কি বেশি জানে আমাদের ওখান থেকে? এবারও তাই হবে। কালকেই বাংলাদেশের তোমার প্রেস সচিব বিভিন্ন জায়গার আন্তর্জাতিক এদেরকে ডেকেছিলেন, সাংবাদিকদের ডেকে উনি বারবার বোঝাতে চেষ্টা করছিলেন যে দেখো তো আমাদের কিচ্ছুই হয়নি, এগুলো ভারতের নেগেটিভ প্রপাগান্ডা, ভারতের মিডিয়া নেগেটিভ প্রপাগান্ডা করছে। এ চলতেই থাকবে। তার যখন উপর অ্যাটাক হয়েছে সে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে। কিন্তু এইভাবে সব বন্ধ করে দিলাম, এই চলবে না, এটি আমার মনে হয় সম্ভব নয়, এটা ফিজিক্যালি নট পসিবল। আচ্ছা, আমরা একটা শুনেছি যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশের হিন্দুদের ওপর এই অত্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন। তো সেরকম আমেরিকার মতন অন্যান্য দেশগুলোতে যেখানে বিশেষ করে ইসকন রয়েছে বা এছাড়াও যেখানে হিন্দুরা রয়েছে, ভারতীয়রা রয়েছে, সেই সব দেশের ওপরে একটা চাপ তো থাকতেই পারে, আন্তর্জাতিক চাপ তৈরি করার জন্য বাংলাদেশের ওপরে, সেই ব্যাপারে কিছু হতে হচ্ছে নাকি? হচ্ছে তো। কালকে ব্রিটেনে বিরাট বড় সমাবেশ হয়েছে, ওখানে বাংলাদেশি হিন্দুরা বিশেষত তারা মার্চ বের করেছে। কানাডার মন্ট্রিলে হচ্ছে, ঠিক আছে। আমেরিকাতে যখন আমেরিকার কথা তুললে, আগামীতে তোমার ট্রাম্প প্রশাসনের একজন যে ব্যক্তিত্ব, উনি হচ্ছেন হিন্দু এবং ইসকনের ভক্ত, তুলসী গাবার্ডের নাম শুনেছি আমরা সবাই। তুলসী গাবার্ড হচ্ছে ওখানকার যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলি, 20টি না 25টি ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তার উনি একদম আমব্রেলা হেড হবেন, মানে পুরো কর্ণধার। তা উনি নিজে ইসকনের দীক্ষিত। তা তুমি কি ভাবছো এই ব্যাপার এত সহজে ধামাচাপা পড়বে? শুরু হয়েছে আস্তে আস্তে। ভারতে বেশি হচ্ছে কারণ ভারতের 3 দিকে বাংলাদেশের এই যে হিন্দুদের আর্তনাদ, সেটি আমরা
মানে ভারতীয় হিন্দুরা সব থেকে বেশি করে দেখতে পাচ্ছি, বাঙালি হিন্দুদেরও আরও বেশি করে বোঝা উচিত, কারণ বাঙালি হিন্দু দুবার এই জিনিস দেখছে। একবার হচ্ছে 47-এ দেখেছে, একবার 50-এ দেখেছে, একবার 71-এ দেখছে, তারপর থেকে অত্যাচারের পর অত্যাচারে শরণার্থী হয়ে বারবার ভারতীয়রা এখানে ঢুকেছে। তো এখন যদি এইটিকে এই ফিডব্যাক নিয়ে কেন্দ্রীয় সরকার যদি এনআরসির উপর আরও বেশি করে কড়াকড়ি করতে বিল আনে, আমি তো অন্তত আশ্চর্য হব না। আমার করা উচিত, এনআরসি করা উচিত। বহু জায়গায় বহু অবৈধভাবে প্রচুর বাংলাদেশি এখানে ঢুকে বসে রয়েছে, তারা কর্মসংস্থান সংকুচিত করে দিচ্ছে, তারা জায়গার স্থান সংকুলন হচ্ছে না। এই যদি চলতে থাকে অটোমেটিক্যালি আমাদের যে কাজের যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে একটু একটু করে আমার রিসোর্স কমে যাচ্ছে। এটি কিন্তু আমার জন্য বড় থ্রেট। আর তুমি ভাবছো এই শরণার্থী যখন ঢুকবে, শরণার্থী খালি হিন্দু ঢুকবে না, এর সাথে হয়তো জানা আছে তোমার, তাও বলে দিচ্ছি, আইএসআই খুব অ্যাক্টিভ এই ডামাডোলের মধ্যে, এবং বরিশালে তারা তাদের একটি নিজস্ব ল্যাবরেটরি খুলেছে যেখানে এই টুলকিট ডেভেলপ করছে। তারা যে টুলকিটের উপর তারা কাজ করবে এবং সেগুলিকে ইসকনকে কিভাবে আরও কাদা ছেটানো যায় ইসকনের উপর, বা যে হিন্দু সংগঠনগুলো আছে তাদের যে জঙ্গি কিভাবে প্রতিপন্ন করা যায়। একটু দুটি স্পোরাডিক, যেরকম ওই যে উকিল যাকে চট্টগ্রাম আদালতের সামনে তিনি মারা গেলেন, প্রথমে তো ইসকনের ভক্তদের উপরেই চড়ানো হয়েছিল সেটা, পরে তো দেখা গেল চাপে পড়ে ভিডিও ফুটেজ যখন দেখা গেল, তখন দেখা গেল কিছু মুসলমানই সেখানে সেই কাণ্ড ঘটিয়েছে। তো এই জিনিস করতে হবে, ঠিক আছে, এনআরসি আসতে হবে, কারণ যদি ঠিকঠাক করে আমাদের জনবন্টন যদি ঠিকঠাক না করা যায়, আলটিমেটলি কিন্তু সাফারার হবে তোমার আমার নেক্সট জেনারেশন। ঠিক আছে, আমরা হয়তো আমাদের জীবনকাল কাটিয়ে বেরিয়ে যাব। যারা এই ভারতে থাকতে চায় বা বিশেষত পশ্চিমবঙ্গে থাকতে চায়, তাদের কিন্তু তাদের উপর এমনিতে অনেক রোহিঙ্গা এখানে ঢুকে গেছে, এবং তারা, তুমিও জানো কীরকমভাবে প্যান কার্ড পাওয়া যায়, আধার কার্ড পাওয়া যায়, রেশন কার্ড পাওয়া যায়, লাইসেন্স পাওয়া যায় বর্ডারিং এরিয়াতে। যদি এগুলো একটিও নাগরিকত্বের প্রমাণপত্র নয়, একটিও নয়, কিন্তু এটি নিয়ে একটা হল্লা তৈরি করতে কি সমস্যা আছে? কারণ রাজনৈতিক পার্টি যারা মুসলমান ভোটের উপর পুরোপুরি মুখাপেক্ষী, তারা যদি এই জিনিসগুলো না করে, তাদের তো গদিতে বসে থাকা মুশকিল হবে। ইসকন নিয়ে আমরা জানি, ইসকন মোটামুটি কি কাজ করে আমাদের একটা অল্প স্বল্প ধারণা আছে, কিন্তু ইসকনই কেন টার্গেট বাংলাদেশে, এই ব্যাপারে তুমি কিছু আলোকপাত করতে পারো? ইসকনের কর্মকাণ্ড কীরকম, কি ধরনের কাজকর্ম ইসকন করে এবং কেন তারা টার্গেট হচ্ছে বাংলাদেশে? তোমাকে আগেও আমি আংশিকভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছি। দুটি কারণ ইসকনকে টার্গেট করার: ইসকনের ইন্টারন্যাশনাল প্রেজেন্স, আন্তর্জাতিকতা ইসকনের, ঠিক আছে, এবং ইসকনের সামাজিক সদ্ভাবনার যে কার্যক্রমগুলি। কিছুদিন আগেই বাংলাদেশের কিছু প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সেই সময় চিন্ময় কৃষ্ণ প্রভুরই ছবি এসছে, দেখা যাচ্ছে উনার পুরো শিষ্য এবং ভক্তদের নিয়ে উনি খিচুড়ি বিতরণ করছেন, ঠিক আছে, ইসকনের দরজা খুলে দেওয়া হয়েছিল, তারা এখানে এসেছিল। এই ভালো কাজগুলি ইসকন অলরেডি করে রেখেছে, এবং যেহেতু এই ভালো কাজগুলি তারা করেছেন, উনি যখন নিজেদের রক্ষার ডাক দিচ্ছেন, নিজেদের প্রতিরোধের ডাক দিচ্ছেন, তখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে। রামকৃষ্ণ মিশনও ভালো প্রেজেন্স রয়েছে বাংলাদেশের মধ্যে, কিন্তু রামকৃষ্ণ মিশনকে আমরা এখনও সেভাবে এগিয়ে আসতে দেখিনি। হয়তো পরে আসবেন কোনো সময়, কারণ এখানে ওনাদের প্রেস স্টেটমেন্ট দিয়েছেন, নিন্দা প্রস্তাব এনেছেন। সে তো সব সংগঠনেই নিন্দা প্রস্তাব এনেছে, কিন্তু ইসকন হচ্ছে বাংলাদেশে খুব বেশি অ্যাক্টিভ এই ব্যাপারে, রামকৃষ্ণ মিশনের থেকেও বেশি অ্যাক্টিভ। তো যে সব থেকে অ্যাক্টিভ, সেই কারণেই তার উপর দমন নীতি নেমে আসছে। তোমার মতে বাংলাদেশের হিন্দুদের এই মুহূর্তে কি করা উচিত নিজেদের পিঠ বাঁচানোর জন্য বা অস্তিত্ব রক্ষার জন্য? আপাতত এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কাজটা কি বাংলাদেশি হিন্দুদের? সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেটি আমি আগেও বলেছি, যে সব কিছু ডকুমেন্টেশন,
যেখানে যেখানে অত্যাচার হচ্ছে, কোন ডেটে, কখন, কি ধরনের অত্যাচার, তার অডিও এভিডেন্স, ভিডিও এভিডেন্স, এগুলোকে সব জোগাড় করে রাখা। এগুলোকে আমরা বলি, যখন কোনো ইনভেস্টিগেশন হয়, এটি তার চেন অফ কাস্টডি বলা হয়। ঠিক আছে, চেন অফ কাস্টডি হচ্ছে শুরুর থেকে শেষ অবধি কীভাবে সংগঠিত হলো তার ডকুমেন্টেশন। এটি করা উচিত। এটি ভবিষ্যতে যখন কোনো সময় এইটি নিয়ে নাড়াচাড়া হবে আন্তর্জাতিক মহলে, খুব সম্ভবত নাড়াচাড়া শুরু হবে 20 জানুয়ারির পর থেকে, ডোনাল্ড ট্রাম্প যখন আসবেন, তখন এগুলি খুব কাজে আসবে। এটি জানো তো অনেকটা হচ্ছে আমরা যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, অ্যাপ্রাইজালের মতো সারা বছর যা কাজ করি সেটি যদি আমি না লিখে রাখি, তাহলে পরে ঠিক সময় কি বলতে হবে মনে পড়ে না। ঠিক আছে, ডকুমেন্টেশন এটি হচ্ছে প্রথম। 2 নম্বর কাজ যেটি করা উচিত বাংলাদেশের হিন্দুদের, সেটি হচ্ছে গ্রাম সুরক্ষা বাহিনী। আগেও ছিল, যখন 46-এর নোয়াখালী দাঙ্গা চলছে তখনও গ্রাম সুরক্ষা বাহিনী তৈরি হয়েছিল। গ্রাম সুরক্ষা বাহিনী যে তাদের সাথে একদম হাতাহাতি মারপিট করবে, লড়াই করবে, তা নয়। আমরা এটাকে বলে থাকি প্রিভেন্টিভ কন্ট্রোল। কোনো জায়গাতে একটা বড় মব আসছে অত্যাচার করতে কোনো কিছুর সময়, তাহলে আগের থেকে সতর্ক হওয়া যায়। ঠিক আছে, গ্রাম সুরক্ষা বাহিনী তৈরি করা উচিত। 3 নম্বর, যেরকমভাবে তারা রাস্তায় নামছেন, রাস্তায় নেমে চোখে চোখ লেগে তারা যে লড়াইটা করছেন, এই লড়াই চলবে। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলের মধ্যে জেলবন্দি হয়ে রয়েছেন, কালকে চিন্ময় কৃষ্ণ প্রভুর জায়গায় অন্য কেউ হলে তার উপরে দমন নীতি আসবে। বারবার করে এই যে মাথা, যারা মনে হচ্ছে যে যিনি হোতা, এই যে এত এত লাখ লাখ লোক পড়ে রয়েছে, তাকেও আবার অ্যারেস্ট করা হবে, মেরে ফেলা হবে, কিছু একটা করা হবে, নেগেটিভ কিছু একটা করা হবে। তো সুতরাং সেন্ট্রালাইজ না রেখে আন্দোলনের অভিমুখকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া বিরাট বড় প্রয়োজনীয়। মানে সবাই একই জিনিস নিয়ে, একইভাবে একই জিনিস নিয়ে আমি আওয়াজ তুলছি, এটাতে কি অভিঘাতটা কমে যায় শেষ অবধি। যদিও মনে করতে পারো যে সবাই মিলে একসাথে করলে পরে এক ধাক্কা অর্ধ, কিন্তু এতে করে কি হয়, তুমি যেরকম একটা অভিঘাত করতে চেষ্টা করছো, তোমার যে উল্টো দিকের বিরুদ্ধে যে যারা রয়েছে বিরুদ্ধে, তারা কিন্তু জানে যে এরা কি করতে যাচ্ছে। তো এটা যদি আমি ডিসেন্ট্রালাইজ করে দিই, এক এক জায়গায় যেখানে যেখানে যেরকম চলছে, যেখানে যেখানে যা করা সম্ভব, এই জিনিসটি করে যদি ওনাদের অবস্থা ভালো বোঝেন, আমি তো বললে পারে এখানে একটা থিওরিটিক্যাল মনে হবে, এই জিনিসটি করা যেতে পারে যে কে কিভাবে কাজ করছে, সেটিকে ডিসেন্ট্রালাইজ ওয়েতে কীরকমভাবে আন্দোলনের মুখ ঘুরিয়ে দেওয়া যায়। আমাদের অগ্নিযুগের বিপ্লবীরা এই জিনিস করতেন। ঠিক আছে, কেউ চরমপন্থী লাইনে যাবেন, ঠিক আছে, কেউ হচ্ছে খবর আনবেন কোথায় কি হচ্ছে, কেউ হয়তো ওখানে রেকি করতে যাবেন, কেউ হয়তো শস্ত্রর ভাণ্ডার কোথায় রয়েছে সেগুলির খোঁজ খবর আনবেন। এক একজনের এক এক রকম কাজ ছিল। এখন একটাই সমস্যা সে সময়ের থেকে, সেই সময় তো আমাদের কাছে সময় ছিল কিছু, এখন আমাদের সময় আস্তে আস্তে লিমিটেড হয়েছে। তবে সিলভার লাইনের সাথেও বারবার বলছি, আমার আগের সাক্ষাৎকারেও আমি বলেছিলাম, এখন এই 1.5 মাস, তখন ছিল 2.5 মাস, আগেরবার যখন সাক্ষাৎকার দিয়েছিলাম, 1.5 মাস সময়, 20শে জানুয়ারি অবধি, এখন ডিসেম্বরের, আজকে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে রয়েছি, 20শে জানুয়ারি পর্যন্ত এইসব জিনিস যেভাবে চলছে, এইসব ফাজলামো, ঠিক আছে, 20শে জানুয়ারি পর্যন্ত এর গ্রাফ উপরের দিকে উঠবে। 20শে জানুয়ারির 1 সপ্তাহ আগের থেকে বা 20শে জানুয়ারির অব্যবহিত পরে আমি দেখব গ্রাফ কিন্তু নেমে গেছে, কারণ সেই সময় আন্তর্জাতিক প্রেশার আসতে শুরু করবে। এবং আমি একদম আশ্চর্য হব না যদি স্যাংশনের গল্প আসে বাংলাদেশের উপর, কারণ এই অপরাধ তারা যারা করেছে তারা স্যাংশন পাওয়ার মতোই তারা হকদার, স্যাংশন পাওয়ার হকদার তারা। তার যদি অর্থনৈতিকভাবে তাকে যদি অবরুদ্ধ করা যায়, বিশেষত আমেরিকা যদি করে, তাহলে পরে কিন্তু বাংলাদেশের এই মানুষ, তাদের সাধারণ মানুষের খুব সমস্যা হয়ে যাবে, তারা ঠিকঠাক করে খেতে পাবে না। এখনই তাদের অবস্থা খুব খারাপ হয়েছে। ভারত থেকে যদি একদিন আলু যাওয়া বন্ধ থাকে, আলুর দাম 100 টাকা, 200 টাকা, 500 টাকা ছাড়িয়ে যায়। ডিমের দাম হয়ে গেছে, সেদিন শুনছিলাম একজন বলছিলেন একটা ডিমের দাম হয়েছে 40 টাকা। গরিব লোক কী করবে? গরিব লোক মারা যাবে না খেতে পেয়ে। তো এই সব যে অ্যাকশানগুলো, এই অ্যাকশানগুলো একটু একটু করে তার মুখ ঘোরানো। আরেকবার আমি রিপিট করে দিই,
যে ডকুমেন্টেশন ঠিকঠাক করে কোথায় কোন অত্যাচার চলছে এটি করে রাখা অত্যন্ত বেশি জরুরি। 2 নম্বর হচ্ছে রাস্তায় যে বুক চিতিয়ে লড়াইটা তারা দিচ্ছেন, রাস্তায় বুক চিতিয়ে লড়াইটা যেখানে যেখানে দেওয়ার, যেখানে যেখানে তাদের শক্তি বেশি সেখানে করা। 3 নম্বর হচ্ছে গ্রাম সুরক্ষা বা শহর সুরক্ষা বাহিনী তৈরি করা, যাতে কি ওখান থেকে যখন কেউ অত্যাচার করতে বা বড় মব মৌলবাদীদের আসছে সাবধানতা অবলম্বন করা যায়, সেক্ষেত্রে কি জানমালের ক্ষতি কম হয়। ঠিক আছে, আস্তে আস্তে যতটা সময় লাগে সেটুকু সময়ের মধ্যে লোকে নিজের আত্মরক্ষার জোগাড় করে নিতে পারে। এবং আরেকটি জিনিস খুব জরুরি, এটা মনে রাখতে হবে যে এটা ডেভিড ভার্সেস গলিয়াতের লড়াই। ঠিক আছে, গলিয়াতের কিছু কিছু উইক পয়েন্ট আছে, কিন্তু সেই উইক পয়েন্ট অবধি আমি এখনো পৌঁছাতে পারিনি। সুতরাং যখন লড়াই করব, জোশে পড়ে রাস্তায় গেলাম, আমাকে গুলি মেরে দিল, আমি মরে গেলাম, আজ অবধি যত রকম সংঘর্ষ হয়েছে, যে মৃত সৈন্য সে কখনো যুদ্ধ জেতেনি। সৈন্যকে যদি যুদ্ধ জিততে হয় তাহলে পরে তার নিজের জীবন বাঁচিয়ে রাখতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে। সুতরাং এমন কিছু আমি জোশে পড়ে এমন কিছু করব না যাতে আমার প্রাণের বলিদান হয়ে যায়। এটি খুব জরুরি, মাথা ঠান্ডা রেখে। বড় লড়াই, এ লড়াই এত সহজে শেষ হওয়ার নয়। ঠিক আছে, এই লড়াই চলতে থাকবে এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। আচ্ছা, মনে করো এত কিছু পরেও এই সমস্যার সমাধান হলো না, তাহলে ওখানকার হিন্দুদের কি অবস্থা হতে পারে? এত কিছু করে সমাধান হলো না, আমাকে একটু তাহলে পরে ফিলোসফিক্যাল লেভেলে যেতে হয়। হিন্দুদের শুরু কবে হয়েছে কেউ জানে না। হিন্দুদের উপর বারংবার অত্যাচার নেমে এসছে, বারংবার। বিদেশি শক্তি ভারতের এত অর্থ, ধন, সম্পদ, সমৃদ্ধি ছিল যে এটি বারবার বিদেশি হানাদারদের অ্যাট্রাক্ট করেছে, তাদেরকে আকর্ষণ করেছে। সে হোক না মুসলমান, যারা মোগল বলো, তুর্কি বারবার এসছে, গজনীর মামুদ আফগান, হ্যাঁ, গজনীর মামুদ 17 বার ভারতে এসে সোমনাথ মন্দিরকে 17 বার ভেঙে দিয়ে গেছেন। তারপরে এসছে ডাচ, ওলন্দাজ, যারা পর্তুগিজ, ইংরেজ। কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে হয় যে শখ হুন মোগল পাঠান, শখ হুন বিল মোগল পাঠান, এক দেহে হলো লীন। ভারতকে কেউ গিলে খেতে পারেনি, ভারতই সবাইকে নিজের মধ্যে সমাগত করে নিয়েছে। কিন্তু টুকরো তো হয়েছে না, টুকরো তো হয়েছে, ডেফিনেটলি টুকরো তো পলিটিক্সের কারণে হয়েছে, যতটুকু আছে। ঠিক আছে, হিন্দু ছিল, হিন্দু আছে, হিন্দু থাকবে। একটা জিনিস মনে রাখতে হবে, আগে অত্যাচার যেভাবে হতো সে খবর আসতো না, সে খবর চেপে দেওয়া হতো। 47-এ 46-এ যা হয়েছিল, যে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল, এখন তো আমরা অন্তত বসে বসে খবর পাচ্ছি। তুমি যতই সেন্সার করো না, টিভিকে সেন্সার করো, তুমি প্রিন্ট মিডিয়াকে সেন্সার করো, ইউটিউবারদের কোথা থেকে আটকাবে? ইউটিউবারও তো নিজের খবর যা দেওয়ার দেবেই, খবর আসছে। লড়াইটা চলবে, কারণ আব্রাহামিক আর প্যাগানদের মধ্যে যে চিরকালীন যে লড়াই, আব্রাহামিক হিব্রু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, যারা একেশ্বরবাদী, তাদের মূল লক্ষ্যই হচ্ছে কনভার্সন করা, মানে উল্টো দিকের লোকটাকে আমার ধর্মের মধ্যে টেনে নেওয়া। এই চেষ্টা চলবে, প্রচেষ্টা চলবে, এবং আস্তে আস্তে যেখানে 71 সালে যেখানে 27% হিন্দুর বাস ছিল, এখন সেটা কমতে কমতে 7.5% নেমে এসছে। এই অত্যাচার থাকবে, কিন্তু কোনো না কোনো একটা সময় সেটা একটা স্টেবিলিটি আসে, ইকুইলিব্রিয়াম আসে। তা আমি তো আশাবাদী এটি সাময়িক, এটি ঝড় চলছে, এই ঝড় কেটে যাবে আগামী 1-1.5 মাসের মধ্যে, তারপর আবার সেই ইকুইলিব্রিয়াম আসবে। কিন্তু চোরা মার চলতেই থাকবে, কারণ সেখানে এমন আমার প্রতিপক্ষ, যে প্রতিপক্ষর মূল যে লক্ষ্য সেটাই হচ্ছে হয় আমাকে বিতাড়ন করা
বা আমাকে ধর্মান্তরিত করো। এই লড়াই চলতে হবে। আমাদের যে নতুন প্রজন্ম আসছে, নতুন প্রজন্মকে এই লড়াইয়ের দীক্ষা আমাদেরকে দিয়ে যেতে হবে। এই কাশ্মীরে যেটা আমরা শুনেছি রালিফ গালিব চালিব একদম সেম জিনিস। রালিফ গালিব চালিব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি হচ্ছে আব্রাহামিক, মানে ওদের প্রকাশভঙ্গিটা একটু ক্রুড, উগ্রভাবে প্রকাশ করে ওরা। খ্রিশ্চানরাও একই জিনিস, হয় তুমি আমার স্মরণে এসো, নয় তুমি চলে যাও, নয় তুমি মরে যাও। ঠিক আছে, এদেরও তাই, এদের ক্রুড রালিফ গালিব চালিবের মধ্যে। তো এই প্রচেষ্টা চলবেই, এই ইসলামী দাওয়াত আসবেই। কিছুদিন আগে একটি ভিডিও দেখছিলাম, সেখানে আগস্টের আশেপাশে একটি ছেলে, সে মুসলমান মেয়েকে বিয়ে করেছে বাংলাদেশে, সেখানে সেই ছেলেটি ধর্মান্তরিত হয়েছে, মুসলমান হয়ে বিয়ে করেছে। এবার যে হুজুর এই ছেলেকে ধর্মান্তরিত করেছেন, তিনি এই ছেলেটির মা বাবার কাছে এসছেন, মা বাবার কাছে এসে বলছেন তোমার অনেক ধার আছে, আমরা দেখে নেবো, তুমি ইসলামের দাওয়াত স্বীকার করো। এই প্রলোভন থাকবে। গরিবদেরকে এরা বেশি বেশি করে যায় নিজের সংখ্যা বাড়াবার জন্য, গরিবদের ঘরে যায়, গরিবদের কাছে যায়। প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। এই যে ধর্ম সংগঠনগুলি আছে, ইসকন, ভারত সেবাশ্রম তো ওখানে নেই বিশেষ, রামকৃষ্ণ মিশন বা আরও বিভিন্ন যে হিন্দু মিশনগুলো আছে, তাদের প্রোটেকশন দিতে হবে। এইভাবে আস্তে আস্তে লড়াইটা ভিতরের থেকে তৈরি হবে। এরকম নয় যে যে জায়গায় 7-8% হিন্দু আছে তারা ওখানে তাদের ভবিতব্য হচ্ছে মরে যাওয়া, না, আমি বিশ্বাস করি না এটা, তারা থাকবে। তোমার কি মনে হয় আমাদের এই আজকের সাক্ষাৎকারের থেকে কিছু এমন নির্যাস বেরোবে যেটা আমাদের দর্শকদের কাছে বিশেষ কোনো বার্তা পৌঁছে দেবে, তাদের আগামী দিনের কি করণীয় সেই ব্যাপারে তাদের কিছু দিশা দেখাতে পারে? সবার থেকে বড় বার্তা যেটা যাওয়া উচিত, আমি বলবো যে বাংলাদেশের এই অবস্থা, আগুন যদি দূরে কোথাও লাগে, সেই আগুন দেখে অন্যের বাড়িতে আগুন লেগেছে, আমি চুপ করে থাকি, আমার বাড়িতে তো কিছু হয়নি, এইভাবে বসে থাকার দিন মনে হয় আজকে চলে গেছে। মানে যেটাকে আমরা ঘুটে পড়ে গোবর হাসে টাইপের হলে চলবে না। এগুলো হচ্ছে আমাদের কাছে কেস স্টাডি। আমরা যখন 46 সালে ভয়ানক দাঙ্গা হয়েছিল, সোহরাওয়ার্দী, গোলাম সারোয়ার, এরা মানুষরূপী পশু, এরা যখন এইভাবে অত্যাচার করেছিল, নারী নির্যাতন, লুট, তরাজ, অগ্নিসংযোগ, যত রকম অত্যাচার করানো যায়, সেই অত্যাচার তো আমরা কেউ দেখিনি, আমরা বইয়ে পড়েছি। যারা যারা কেউ কেউ তো ঘুমিয়ে আছে, কেউ কেউ এগুলোকে বিশ্বাসও করতে চায় না। আমাদের এখানে যে আন্তর্জাতিকতাবাদের যে 30 বছরের উপর যে এখানে চলেছে আমাদের শিক্ষা, আন্তর্জাতিকতাবাদের শিক্ষা, এগুলোতে এই জিনিসগুলো কোনো সময় আসেনি। এখন যেটা হচ্ছে, সাপে বর হয়েছে। সাপে বর এই হয়েছে যে আমরা চোখের সামনে ঘটমান চলমান এই ঘটনাগুলোকে দেখতে পাচ্ছি কি হচ্ছে। মানে 2+2 যে সবসময় 4 হয় না, এই জিনিসটা আমাদের মনে হয় এর থেকে আমাদের যে নবযুবক নবযুবতী যারা রয়েছেন তাদের শিক্ষা নেওয়া উচিত। তাদের বোঝা উচিত যে আজকে তারা যে ওপেননেস বা এই নিয়ে এই এপার বাংলায় যারা বসে রয়েছেন, এই জিনিস যদি ইসলামিক আগ্রাসন হয় একদিনে বন্ধ হয়ে যাবে। তাদেরকে ঘরে ঢুকে পড়তে হবে, হিজাব বোরখা পরে থাকতে হবে। তো বুদ্ধিমানে দেখে শেখে আর বোকায় ঠেকে শেখে। এবার আমি এই বাণীটিই দেব যে আপনি ঠেকে শিখতে চান না দেখে শিখতে চান, এটি আপনার উপর। আমাদের কাজ হচ্ছে ফ্ল্যাগ তোলা, যা হচ্ছে লাল পতাকা তোলা, যে খুব দুর্দিন, ঘোরতর দুর্দিন। এই দুর্দিনেও যদি আপনি ঘুমিয়ে থাকতে চান তাহলে পরে কি হবে, আপনাকে ঈশ্বর বাঁচাবেন। আর যদি জাগতে চান তাহলে পরে অনেক কিছু করার আছে, এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। এইটুকুই আমি পজিটিভ একটা আমি ভাইব দিয়ে যেতে চাই এখানে আমাদের এই কথার মাধ্যমে। তোমার ইঙ্গিত কাদের প্রতি ছিল ভালোই বোঝা গেল। যাই হোক, তুমি বুদ্ধিমান মানুষ। এবার আমাদের দর্শকরা কি সবাই বুঝবেন? হ্যাঁ, যাই হোক, তো আজকে আমাদের এই অনুষ্ঠানটা আপাতত এখানেই শেষ করছি।
আমরা আগামী দিনে আবার এরকম কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকের মতন আমরা আসছি, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।